উপরে মনে করেন আপনাকে, আপনি আমাদের একজন ভোক্তা হলেন, প্রথমবার একটা টেলিভিশন কিনে, এখন আপনাকে গিয়ে আরেকজনের কাছে বিক্রি করতে হবে এই বাধ্যকতা নেই। আপনি যদি কাউকে পাঠান যে আমার সিরিয়াল নাম্বার 1 2 3 4, তুমি গিয়ে মোতালেব বাজার থেকে যাই কিনবা শুধু এই সিরিয়াল নাম্বারটা মেনশন করবা, তখন সে যখন সিরিয়াল নাম্বারটা মেনশন করে কম্পিউটারে ঢুকানো হয় তখন কম্পিউটার কিন্তু বলে দেয় যে এই কাস্টমার ওনার রেফারেন্স, তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি 10% কমিশন জমা থাকে, তখন কিন্তু হয়তো আপনি ওখানে নেই। এটাকে আমরা বলি রেফারেল। এটা কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু প্রচলিত। আপনি যদি এখন আজকাল বড় বড় যদি আবার কিছু কিছু দেশেও কিন্তু এই ধরনের কোম্পানি সরকার বাই ফোর্স বন্ধ করে দিয়েছে, সেটা এই জন্য বন্ধ করে দিই। সেটা বন্ধ করেছে কেন আমি বলি, যেমন আপনি আমরা এই প্রসঙ্গে যাবো, আমরা একটা বিরতি। দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। এই সময় আজকের আলোচনায় আমাদের সঙ্গেই থাকুন। তো আমি আসলে অন্য প্রসঙ্গে একটু যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কিছু প্রতিবেদন আমরা দেখেছি, গণমাধ্যমে ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা মানে ব্যাংকিং আইনের বাইরে যে ব্যাংকিং করছেন এবং আপনারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, আহরণ করছেন, যেটা ধরেন বাংলাদেশ ব্যাংকের আইন পরিপন্থী। তো এইটা কিভাবে করছেন? এটা কোন একটি প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ করেছে একটি, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে সোসাইটি অ্যাক্টের আন্ডারে কাজ করে এবং আমরা যে মানুষের থেকে টাকা নিচ্ছি বলছি এটা মানুষ নয়, এটা আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউটর 8.5 লাখ লোকের থেকে আমানত নেওয়া হয়েছে যারা আমাদের এখানে মেম্বার। আপনাকে আগে মেম্বার হইতে হবে। মেম্বারের নিয়ম হচ্ছে আমাদের সদস্য পদ পাওয়ার জন্য হচ্ছে আমরা 100 টাকা বা 500 টাকা হিসেবে সদস্য হয় যেটা, এবং লেখা আছে সরকার যখন আমাদেরকে সার্টিফিকেট দেয় তখন দেয়া ছিল যে এই মাল্টিপারপাসের শেয়ার কেনার বা সভ্য হওয়ার অধিকার কেবলমাত্র ডেস্টিনির সাথে সম্পৃক্ত ডিস্ট্রিবিউটরদের, আর কারণে। তো ডেস্টিনিতে মনে করেন ডিস্ট্রিবিউটর কত আছে 46 লাখ, সেখান থেকে কেবলমাত্র 8.5 লাখ লোক কিন্তু এখানে মেম্বার হয়েছে, সবাই হয়নি। তো যারা 8.5 লাখ লোক হয়েছে স্বভাবতই কোঅপারেটিভের আইন অনুযায়ী আমি আমানত নিতে পারি, আমি কর্জ দিতে পারি, এটা কোনো ব্যাংকিং এর মধ্যে পড়ে না। কিন্তু কোঅপারেটিভের যে আইন অনুযায়ী আমাদের একজন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদের মতে, উনি এক জায়গায় দেখলাম, আমি বলেছেন যে সেটা শেয়ার সবার সমান হতে হবে। এখানে কি আপনাদের এই কথাটা সত্যি না? এই কথাটা সত্যি হলে তাহলে আপনার কোঅপারেটিভ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করছে না কেন? শেয়ারের কথা বলা আছে এইভাবে যে শেয়ার যা মূলধন আছে তার 12.5% উপরে এক ব্যক্তি কিনতে পারবে না। মনে করেন যদি পেইড আপ ক্যাপিটাল 100 টাকা হয়, কোন একজন সভ্য 12.5 টাকার উপরে কিনতে পারবে না, তাকে এর ভিতরে থাকতে হবে। আমরা 12.5 কেন, আমরা এই 1400 কোটি টাকার মধ্যে আমরা 1% যেতে পারিনি, কারণ 1400 কোটি টাকার 1% কত? 140 কোটি টাকা, তাই না? আমরা 14 কোটি টাকা আমরা কিন্তু যেতে পারিনি। কেউ 14 কোটি টাকা শেয়ার কিনেছে এমন কোন নজির নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে 1 কোটি টাকার উপর শেয়ার কিনতে পারিনি এই 1400 কোটি টাকার মধ্যে। এই কথাটা সত্যি না। আপনি এই তথ্যটা জানতে হবে আসলে যারা সমবায় অধিদপ্তরে কাজ করেন বা যারা এটার দায়িত্বে আছেন, এবং আমি বলবো যে সমবায়ের মন্ত্রী আছেন, সমবায়ের সচিব আছেন, সেখানকার রেজিস্ট্রার আছেন, আপনি তাদের একজনকে জিজ্ঞেস করেন। আরেকটা বিষয় সেটা হলো যে আপনাদের এই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমি আবারও বলছি যে আপনাদের 2010-8-9 সালে আপনাদের গবেষণা খাতে কোনো টাকা ব্যয় বরাদ্দ ছিল না, মানে কোনো ব্যয় দেখাননি আপনারা। বাট আপনারা পরের 2 বছরে এত বিপুল অঙ্কের টাকা দেখিয়েছেন, যেটা মানে আপনাদের বলা হচ্ছে আপনাদের কোনো গবেষণা প্রতিষ্ঠান নাই, গবেষণাগার নাই। 656 কোটি 32 লাখ টাকার মধ্যে বলা 171 করোড়। হ্যাঁ, তো আপনাদের এ ধরনের কোন মানে গবেষণাটা তাহলে কি খাতে ব্যয়? এই অবজারভেশনটা কিন্তু ইন্টারেস্টিং। এই একটি মাত্র অবজারভেশন ওনাদের সঠিক ছিল কি, যে আপনাদের তো কোনো গবেষণা নেই। এবার আমি বলি আসলে বিষয়টা কি। এটা কিন্তু আমাদের যারা অডিট করেছে ইন হোম আউট হোম, লেখার আছে, বিভ্রান্তি আছে, কিন্তু অ্যাকাউন্টসটা ঠিক আছে। আমি বলি জিনিসটা কি, আমাদের এই শেয়ারটা প্রমোট করার জন্য গতানুগতিক পাবলিক শেয়ার যেভাবে একটা স্টক এক্সচেঞ্জ একটা ব্রোকার থাকে, ব্রোকার হাউস, আমাদের কিন্তু কোনো ব্রোকার হাউস নাই। তাই আমরা চুক্তি করেছি দলিলের মাধ্যমে কার সাথে? ডেস্টিনি 2000 লিমিটেড নামক মাল্টি লেভেল কোম্পানির সাথে, যে আপনি এটা যদি প্রমোট করেন আমরা আপনাকে ব্রোকারেজ দেবো। ওইটাও তো আপনার প্রতিষ্ঠান না, আমি বলছি আমার না, এখানে তো 46 লাখ লোক। ওই সবগুলো প্রতিষ্ঠানে তো আপনি এমডি। আমি এমডি হলো, কিন্তু এটা কিন্তু বিলংস টু 46 লাখ লোকের বেনিফিট। ওই যে 571 কোটি টাকা, তার 90% টাকা কিন্তু বন্টন করা হয়েছে ওই 46 লাখ লোকের মধ্যে যারা এটাকে প্রমোট করেছে। সুতরাং এখানে আমাদের পক্ষে কোনোদিনই ওই টাকাটা এককভাবে হস্তগত করা সম্ভব নয়। এখন আমি একটা কথা বলি, ওই হেডলাইনটা ভুল আছে কিন্তু অ্যাকাউন্টসটা ঠিক আছে। হেডলাইনটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে বিজনেস প্রমোশনাল এক্সপেন্স, এবং এটাকে অ্যামোর্টাইজেশন করতে হবে অ্যাজ পার দি রুল। কারণ আমরা ওইভাবে অ্যামোর্টাইজ করেছি। যেমন মনে করেন আপনি এই জায়গাতে ডেকোরেশন করেছেন 10 বছরের জন্য, ডেকোরেশন করতে গিয়ে আপনার 10 কোটি টাকা খরচ হয়েছে। আপনি কিন্তু 10 কোটি টাকা কিন্তু 1 বছরে খরচ দেখাতে পারবেন না, আপনাকে 10 বছর দেখাতে হবে। এটা
যেটাকে অ্যামোর্টাইজেশন বলে, আমরা ওই টাকাটাকে 10 ইয়ার্স এর অ্যামোর্টাইজেশন করে বা 20 ইয়ার্স এর অ্যামোর্টাইজেশন করে দেখিয়ে দিয়েছি যাতে কোম্পানি লোকসানে না যায়। আচ্ছা, একটু কোম্পানি লোকসানে গেল না, কিন্তু আপনাদের তো এই ধরনের কোনো মানে কিভাবে গবেষণাটা করলেন? না, এটা গবেষণা খাত, আমি তো বললাম হেডটা ভুল, হেড ভুল, হেড হবে বিজনেস প্রমোশন এক্সপেন্স, বিজনেস প্রমোশন। এটা কিন্তু গবেষণা, এটা আমি তো বললাম ওনাদের অবজারভেশনটা রাইট। কিন্তু আরেকটা জিনিস সেটা হলো যে আপনারা যে করছেন মূল মানে বাজার থেকে যে টাকা সংগ্রহ করছেন, বাজার থেকে করার কোনো অধিকার করছি না, এটা কথাটা সত্যি না, একটিও প্রমাণ দিতে পারবে না। এই যে কি কেউ বলছে এই যে বাংলাদেশের সাম্প্রতিককালে যে লিকুইডিটি মানির যে এটার পেছনে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা থাকতে পারে নাই, কেননা আমি বলি বাজারে গতবার যে মানে সর্বশেষ পুঁজি বাজারে যেটা ঘাটতি হয়েছে আমি শুনেছি পত্র পত্রিকার মাধ্যমে 70,000 কোটি টাকা, অথচ আমরা পত্রিকার রেফারেন্সটাই আমি আজকে আপনাকে দিয়ে দেবো, তারাই বলেছে আমরা আর্থিক লেনদেন করেছি 2000 কোটি। কিন্তু আপনারা তো কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান না, কিন্তু আপনারা মাসিক, তারপর ত্রৈমাসিক, তারপরে আপনার সঞ্চয়, এগুলো কিভাবে আপনারা দিচ্ছেন? আমি তো বললাম আমরা কোনোটাই কিন্তু এই যে কোঅপারেটিভের আইনের আওতার বাইরে কোনো এক্সারসাইজ করার সুযোগ নেই। কারণ কি জানেন, প্রত্যেক সপ্তাহে কিন্তু ওখান থেকে আসে আপনার যে ইন্সপেক্টর আসে, তারা দেখে যায় আমরা কি লেনদেন করছি না করছি, এগুলো ঠিক মতো করছি কিনা, তারপর তারা ইনিশিয়াল দেয়। কোঅপারেটিভের একটা সুবিধা কি জানেন, কোঅপারেটিভের অধিদপ্তর থেকে প্রতি সপ্তাহে কিন্তু একবার চেক আপ করে। তাহলে কি বাংলাদেশ ব্যাংক যে আপনাদের বিরুদ্ধে যে রিপোর্টটা তারা দিয়েছে, তো সেই রিপোর্টটা কি আপনারা বলছেন যে রিপোর্টটা সত্য নয়? না, আমি বলবো এই রিপোর্টটা ওনাদের তরফ থেকে যে দৃষ্টিভঙ্গিতে দেখে করা হয়েছে এটার মধ্যে যথেষ্ট তথ্য ঘাটতি আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনাদের পক্ষ থেকে যে রিপোর্টটা করিয়েছে, যারা করেছে, এই টিমের এক্সপার্টের সমস্যা আছে নাকি? অবশ্যই আছে, নাহলে আমরা রিড করলাম কেন? আমরা তো রিড করেছি ওইটাই, আমরা কিন্তু বাংলাদেশ আপনাদের রিডটা তো শেষ পর্যন্ত টিকেনি। আমি বলি আমরা কিন্তু রিডে একটা জিনিস টিকেনি, একটা লাইন, আমি লাইনটা বলছি। প্রথম কথা হচ্ছে আমরা রিড করেছি যে ওনাদের যে তদন্ত রিপোর্টটা, এই তদন্ত রিপোর্টটা সঠিক নয়। তখন হাইকোর্ট বলেছে ইট ওয়াজ নট এ তদন্ত রিপোর্ট, এটা পর্যবেক্ষণ রিপোর্ট। আমরা আরেক জায়গায় লিখেছি যে আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার অবস্থা, হাইকোর্ট বলেছে যে আপনার অস্তিত্ব বিপন্ন হওয়ার অবস্থায় যায়নি, আপনি এখন পর্যন্ত সেই থ্রেটে যান নাই, সুতরাং আপনার আশ্রয় নেওয়ার আবেদনটা খারিজ। আশ্রয়, আমি বলেছি আমাকে আশ্রয় দেন, আমাকে শেল্টার দেন, তখন বলছে আপনার আশ্রয় চাওয়ার এই ভঙ্গিটা কিন্তু প্রিমেচিউর, কারণ আপনি এমন কোন থ্রেটের মধ্যে পড়েন নাই, সো ইউ ক্যান গো হোম। আপনারা তো জমি কিনছেন বিভিন্ন জায়গায়, দেখছি ঢাকা শহরে অনেক জমি, এটা কোঅপারেটিভের নামে, ব্যক্তি নামে নয়। তো এই জমির আসলে কোঅপারেটিভ নামে আপনারা দেখাচ্ছেন, কিন্তু দলিলটা হচ্ছে কার নামে? দলিলটা হচ্ছে মনে করেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, পক্ষে হয় রফিকুল আমিন, নাইলে পক্ষে গোফরানুল হক, নাইলে পক্ষে আকবর হোসেন সুমন। কারণ আপনি মনে রাখতে হবে চেয়ারম্যান, ট্রেজারার, সেক্রেটারি বাইরে কোনো দলিল করার কোনো বিধান নাই, এই তিনজনের একজন হইতে হবে পক্ষে, কিন্তু মূল প্রতিষ্ঠান থাকবে শুরুতে। কিন্তু এই যে আপনার 46 লক্ষ যে আপনার সাথে যে সদস্য আছে, এরা বেনিফিটটা কিভাবে পাবে? এরা তো এখান থেকে বেনিফিট পাবে না, এখানে বেনিফিট পাবে 8.5 লাখ। আপনি আবার ভুলে যাচ্ছেন 46 লক্ষ আছে কিন্তু মাল্টি লেভেল কোম্পানির সাথে, ওদের কোনো বিনিয়োগ এখানে নেই। এটা শুধু ডেস্টিনি 2000, এইটা শুধু কোঅপারেটিভের বিনিয়োগ হচ্ছে 8.5 লাখ লোকের। মাল্টিপারপাস যেটা এটাই 8.5 লাখের, এর মধ্যে 8.5 লাখ এর বেনিফিট পাবে, কারণ এটার সাথে ডেস্টিনি 2000 এমএলএম কোম্পানির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা যে গাছ কিনছেন বিভিন্ন জায়গা থেকে, এই গাছ মানে কি ধরনের? আরেকটা কোম্পানি ট্রি প্ল্যান্টেশন নামে আমাদের একটা কোম্পানি আছে, যারা মানে আপনার সবুজায়ন এবং দেশের জলবায়ুর সহযোগিতা করার জন্য আমরা প্লান্টেশন শুরু করি 2006 সালে একটা রেডিমেড বাগান দিয়ে। পরবর্তীকালে আমরা আরো 21টি বাগান করেছি এবং 1 কোটির উপরে গাছ লাগিয়েছি। এটা কি বাংলাদেশের পরিবেশ সম্মত? অফকোর্স আমরা এটা আপনাকে দেখাতে পারবো। ঢাকা ইউনিভার্সিটির বোটানি ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে, আমরা সরাসরি নেইনি, আরেকটা কোম্পানি নিয়ে আসছে, আমি আপনাকে দেখাতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট থেকে। আমি আসলে আপনার অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আমি আরেকটা প্রশ্ন জাস্ট আপনাকে করি, সেটা হলো আপনাদের যে কক্সবাজারের যে রিসোর্ট মাল্টি 5 তারকা হোটেল করতে চেয়েছিলেন, তা আপনারা তো জানতেন যে ওখানে বৈধ অবৈধ সব ধরনের ভবন নির্মাণ নিষিদ্ধ করেছিল হাইকোর্ট, তারপরেও কেন আপনারা করতে গিয়েছিলেন? আমরা আমার বলি এই প্রতিষ্ঠানটি বৈধতা নিয়েই কিন্তু করছে, শুধু পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা অবজেকশন ছিল। 2010 সালে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য দরখাস্ত করে পিটি জমা দেওয়া আছে 2010 সাল, 2 বছর আগে। এখানে আসলে ভুল বুঝাবুঝি, এখানে কিছু পরিবেশবাদী ব্যক্তিবর্গ আছেন, তাদের ধারণা আমরা ভুল করতেছি, তাদের ধারণা, তাই তারা হাইকোর্ট থেকে একতরফা রিট নিয়েছেন। আমরা আবার এটার জন্য অ্যাপিল করি না, সেটা হলো যে আপনারা তো করেছেন, মানে ওখানে তো আপনারা একটা ভবন নির্মাণ করেছেন 9 তলা পাশে, আর একটা হলো 5 তলার একটা হোটেল। না হোটেল না, ওই 9 তলাটাই হোটেল, 5 তলাটা হচ্ছে আপনার ওই যে কিচেন আর রেস্টুরেন্ট। তো সেটা কি আপনারা ওই কক্সবাজার অথরিটির কোনো অনুমোদন ছিল? কোনটা? এখনো কাজ শুরু হয়নি তো। না, ওইটা তো এখন আপনাদের
আপনাদের তো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না, কাজ শুরু হয়নি। ওটা তো কাজ বন্ধ করে দিয়েছেন। না না, কাজ বন্ধ করবি, কাজ শুরুই হয়নি। হাইকোর্ট আপনাদের ছোট জায়গা, হ্যাঁ ওই ছোট জায়গাটুকুর আপনার বৈধ পারমিশন নিয়ে করতে হবে, এটা হলো হাইকোর্টের রুল, কিন্তু কাজই শুরু হয়। কিন্তু বড় জায়গাটা, বড়টার বৈধভাবে করা আছে। বৈধভাবে মানে কিসের বৈধতা? মানে স্থানীয়, আমার কথা হচ্ছে একটা দেখেন 5 বছর আগে কিন্তু এটা, এবং ওই জমিগুলো আমি যতদূর জানি যে ওইটা বিএনপির আমলে একটা কিছু লোকজনকে বিএনপির এটা 111 গভর্নমেন্টের সময় কিন্তু লিস্ট পাওয়া গেছে। 111 বিএনপির আমলে না, কিন্তু 111 এর সময় লিস্ট পেয়েছেন। 111 এর সময় তারা লিস্ট দিল কিভাবে আমি জানি না। তারা এটা তো আমার না, এটা তো কক্সবাজার পৌরসভার অনুমতি ছিল, সবই আছে। আমি বলি কেন, এটা কিন্তু কনফিগার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কিন্তু আমরা শেয়ার কিনেছি। এই প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছে আমাদের শেয়ার কেনার অনেক আগে। এটার কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এটার চেয়ারম্যান, আমি না। আমি শুধু শেয়ার কিনে সেখানে এমডি হয়েছি। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের চেয়ারম্যান মানে এই ইয়েটা, এই ভেঞ্চারটা আমাদের সরাসরি নয়, এটার নাম হচ্ছে কনফিগার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এটা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মালিকানা ছিল। উনি শুধু আমাকে এসে 2008 সালে বা 9 সালে আমাকে বললেন যে আমি একা চালাতে পারতেছি না, আই ওয়ান্ট টু সেল সাম শেয়ার। আমরা শেয়ার কিনেছি, কিন্তু আমরা শেয়ার কেনার আগে কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা অনেক দেশ, যখন আমাদের দেশে পদ্মা সেতু নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন শুনেছিলাম যে আপনারাও এখানে বিনিয়োগ করতে চান। আমরা বলেছি আমরা যে 46 লাখ লোক আছি তার থেকে যদি 10 লাখ লোক যদি আমরা নিজেরা ফান্ড রেজ করে কোঅপারেটিভের মাধ্যমে দেই, তাহলে আমাদের পক্ষে একটা কন্ট্রিবিউশন রাখা সম্ভব, সরকার যদি অ্যালাউ করে। এখন মনে রাখবেন, সরকার অ্যালাউ না করলে আমরা পারতেছি না, কারণ সরকার আগে আমাদেরকে পেইড আপ ক্যাপিটাল বাড়িয়ে দিতে হবে। কারণ আমাদের এখন পেইড আপ ক্যাপিটাল কত? 1400 কোটি। আমরা যত টাকা ওনারা চান তত টাকার পেইড আপ ক্যাপিটাল না বাড়ালে পারবো না। আপনারা কত টাকার আপনাদের ইচ্ছা ছিল বিনিয়োগ ওখানে? এখন সরকার যতটুকু অ্যালাউ করতো। তো আপনারা সেই টাকাটা কিভাবে তুলতেন? আমরা সেই শেয়ার হোল্ডাররা দিতাম, আমি দিতাম, আমার আরো 10 লাখ লোক দিত। আপনি হিসাব করেন এইভাবে। আপনি যদি এভাবে টাকা তুলেন তাহলে তো সেটা ধরেন আপনি পুঁজিবাজার থেকে হতো। না, পুঁজিবাজার নয়, এইটা হচ্ছে আমার মেম্বাররা যারা আছে ওই 8.5 লাখ, ওরা এত টাকা কই পাবে? আর ওরা তো মাল্টি লেভেল মার্কেটিং থেকে পয়সা আয় করছে। তারা ওই পয়সাটা যদি এখানে বিনিয়োগ না করে মানি পলিউশন হবে। তো এখন মনে করেন যে ছেলেটি আমাদের এমএলএম কোম্পানি থেকে 2 লক্ষ 3 লক্ষ টাকা আয় করছে, তার 2 লাখ 3 লাখ টাকা মাসে খরচ হয় না। সেখান থেকে সে যদি 1 লাখ টাকা এখানে কোঅপারেটিভে দেয়, তাহলে কিন্তু মানিটা কিন্তু রিইনভেস্টমেন্ট হলো। আমি কিন্তু মানি পলিউশন ঠেকাতে গিয়ে কথাটা বলেছি, আপনি বুঝতে পারবেন। কারণ তাহলে কিন্তু মানি পলিউশন হবে, কারণ সে অন্য জায়গায় টাকাটা ইনভেস্ট করে বসে থাকবে। বরং এটা ভালো ছিল যে 8.5 লাখ লোক ওখান থেকে নিয়মিত পয়সা আয় করে লক্ষ লক্ষ টাকা, তারা যদি এখানে দিতে পারতো, সরকারের হাত থেকে শক্তিশালী হতো, দেশের টাকা দেশে থাকতো। কিন্তু সেটা হলো যে আপনারা যে দেশের টাকার কথা বলছেন, সেটা হলো যে গভর্নমেন্ট তো তাহলে আপনাদের এই লোভনীয় প্রস্তাবটা কেন গ্রহণ? আমার মনে হয় আমরা সেই যোগাযোগ করতে পারিনি। এখানে যোগাযোগ করার আগে মিসআন্ডারস্ট্যান্ডিং। এবং আমি একটা কথা বলবো যে মিসআন্ডারস্ট্যান্ডিং কেউ একজন করেছে। কে করেছে আমি জানি না, অদৃশ্য উদ্দেশ্য মহল। তার মানে কি আপনাদের কোনো মানে প্রতিদ্বন্দ্বী কোনো ব্যবসায়ী মানে থাকতে পারে, আমার জানা নেই। আমি তো এখন আইডেন্টিফাই করতে পারিনি, আমি আইডেন্টিফাই করে ফেলবো, বেশি সময় লাগবে না, হয়তো 1 বছর। কারণ আমরা এইটার একটা গবেষণার জন্য আমরা একটা টিম করেছি যে আগে তদন্ত করে দেখো যে আমাদের এই বিব্রতর অবস্থার জন্য কে দায়ী। আমরা অলরেডি একটা কমিটি করে ছেড়ে দিচ্ছি, তারা ইনভেস্টিগেশন করতেছে। আপনারা খুব সহসা গণমাধ্যম জানতে পারবেন। আচ্ছা, বিভিন্ন দেশের যে এমএলএম কোম্পানিগুলো আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের সাথে প্রভাবশালী কিছু ব্যক্তিদের মানে সম্পৃক্ততা করে এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা স্পন্সর হয়। যেমন আপনারা কিছু যে হয়েছেন বাংলাদেশে বড় বড় কয়েকটি ইভেন্টের সাথে আপনারা জড়িত ছিলেন। এইটাকে বলা হয় সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। একটা জিনিস মনে রাখবেন, আমরা নয় শুধু, আপনি যদি তাকিয়ে দেখেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট সিএসআর কোম্পানি হচ্ছে ইউনিলিভার। ক্লোজ আপ তোমাকে খুঁজছে, সুন্দরী খুঁজছে। আপনি যদি আরো কয়েকটা দেখেন, আপনাদের টিভিতে হয়েছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের 10%, এখন তো বাধ্যতামূলক করছে, গভর্নমেন্ট আইন করে দিচ্ছে 10% সিএসআর করতে হবে। আর আমরা কিন্তু বাধ্য হওয়ার আগেই 10% করে বসে আছি। কিন্তু আপনারা তো যেটা করছেন সেটা নিহাতি বিনোদন। আপনারা দেশের জন্য সেটা কতটুকু মানে আপনারা কোনো হাসপাতাল করছেন কিংবা আমরা হাসপাতাল করছেন, কিন্তু আপনাদের যেটা মোটা দাগে আমরা দেখলাম যে আপনারা কিছু এন্টারটেইনিং বিষয়গুলো সত্যি না। যেমন মনে করেন বিপিএল কিন্তু আপনার রাষ্ট্রীয় স্বার্থ। বাংলাদেশ না, কিসে বিপিএল রাষ্ট্র কেন স্বার্থ না? কেন বাংলাদেশের প্রাইড হচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা। এরপর আসলে আমরা ডেস্টিনি কলেজ করেছি। ডেস্টিনি কলেজের কিন্তু সম্পূর্ণ বেতন আমরা চালাই। আমরা কিন্তু শরণখোলাতে 2টা সাইক্লোন সেন্টার করেছি। আমরা প্রতি বছর 1 লক্ষ কম্বল দিয়ে থাকি। কিন্তু আমরা অনেক 87 জন জিপিএ পাওয়া ছাত্রদেরকে 2 বছর বৃত্তি দিচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই বছর আরো বাড়ানো হবে। এবং আমরা বিভিন্ন লেভেলে মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু আমরা দিই,
আপনার ওই যে স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য। আমি আপনার সামনে আগামী অনুষ্ঠানে আনতে পারবো যে মুক্তিযোদ্ধা ফ্যামিলিরা কিভাবে আমাদের থেকে বেনিফিট পায়। আমরা কিন্তু বুদ্ধিজীবী পরিবারদেরকে আমরা সহযোগিতা করেছি, আমরা কিন্তু শহীদ পরিবারদেরকে 21শে ফেব্রুয়ারি শহীদ পরিবারদেরকে আমরা সহযোগিতা করি। আমাদের সিএসআর কিন্তু অনেক বড়, এটা অনেকে জানে না, আমাদের সিএসআর অনেক বড়। আমাদের অনুষ্ঠানের প্রায় সময় শেষ। আমি লাস্ট প্রশ্ন করবো, সেটা হলো যে আপনাদের গত কিছুদিন আগে আমরা দেখলাম যে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জি। তো সেখানে আপনাদের চেয়ারম্যানও ছিলেন, যিনি সেক্টর কমান্ডার ফোরামের সেক্রেটারি হারুনুর রশিদ। জি। তো দেখা করতে পারেনি, আসলে কি বিষয় নিয়ে দেখা করতে গিয়েছিলেন? আমরা কিন্তু যেটা জানি সেটা হচ্ছে দুইজন ডিস্ট্রিবিউটর আমাদেরকে জানালো যে মাননীয় অর্থমন্ত্রী আপনাদের সাথে এই বিষয়গুলো, আপনাদের বিরুদ্ধে কেন এই সমস্ত অভিযোগ আসছে, আপনারা একটা কর ফাঁকি দিয়েছেন, এই বিষয়গুলো জানতে চাই, সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করেন। তো আমরা কাগজপত্র নিয়ে যথারীতি যাব। এমন সময় আমরা বললাম আজকে তো হরতাল দিন, আমাদের তো কোনো পাস নাই। তখন ওরা জানালো যে চিন্তা করেন না, মাননীয় অর্থমন্ত্রী গেটে বলে দিচ্ছে 4টা পাস পাবেন, আর আপনারা গাড়ি দিয়ে যান। আমরা যখন গিয়েছি তখন আমাদের নামে 4টা পাস করা আছে এবং আমরা গাড়ি দিয়ে ঢুকেছি। এখন আপনি যে বলতেছেন আমরা কিন্তু ইনভাইটেড বাই অর্থমন্ত্রী, তাহলে আপনার রিফিউজ হলেন কেন? রিফিউজ হলি তো যখন 1.5 ঘন্টার সময় দেরি হয়ে গেল। তো দেরি কারণে হ্যাঁ, তখন উনি দেখলেন যে সময় আর নাই 1.5 ঘন্টা। তখন আমরা বললাম কি বসবো আমরা? উনি বললো এক কাজ করেন, আপনার আগামীকাল আসেন। ওনার এসে বললো, উনি সরাসরি বলেন না প্লিজ ওনাদেরকে চলে যেতে পারো, আমরা চলে গেলাম। তা আগামীকাল আবার গিয়েছিলেন? আগামীতে আর যাওয়া লাগে না, কারণ ওই দিন রাত্রে দেখলাম বিভিন্ন গণমাধ্যমে যে আমরা ওনার সাথে প্রতারণা করতে গিয়েছি। আরেকটা জিনিস, সেটা হলো যে আপনার প্রতিষ্ঠান মানে স্বনামধন্য যদি হতো, আপনি যেটা দাবি করছেন, তাহলে সেক্টর কমান্ডার ফোরাম থেকে ওনার পদত্যাগের কেন প্রশ্ন আসে? সেটা হচ্ছে কারণ সেখানে একটা বিতর্কিত কথা আসছে যে উনি সেক্টর কমান্ডার ফোরামকে ব্যবহার করে অ্যাডভান্টেজ নিতে গেছে। তাই উনি বলছেন আমি তো গিয়েছি ডেস্টিনির জন্য, কারণ আমার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে ডেস্টিনির দুজন ডিস্ট্রিবিউটর। তা আমার সেক্টর কমান্ডার ফোরামের পদটা যদি ওনাদের জন্য বিব্রতকর হয়, আমি ওখান থেকে সরে দাঁড়ালাম। কারণ উনি মনে করেন এবং আমিও মনে করি যদি ওনার এই সেক্টর কমান্ডার ফোরামের দায়িত্বটা, জেনারেল সেক্রেটারির দায়িত্বটা যদি বিতর্কিত হয়, তাহলে এটা যুদ্ধ অপরাধের ইয়েটা কমে যাবে, ব্যাহত হবে। এই জন্য উনি সরে গেছেন। আমি এটাকে উনি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উনি। জনাব রফিকুল রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ অতিথির বক্তব্য শুনলেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।